ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে মানে এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে ভারত বেশিরভাগ সময় এই পার্টিকুলার সিরিজে ডমিনেট করেছে। আমি তো এর আগে বহু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে টিম ইন্ডিয়া সব দিক থেকে ইংল্যান্ডের চাইতে মানে সব পরিসংখ্যানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু সিরিজটা আমরা ড্র করেই ফিরেছি। কিন্তু আমি মনে করি বেশ কয়েকটা ঘটনা এই সিরিজে ঘটেছে, যে পার্টিকুলার ইনসিডেন্টগুলো না ঘটলে কিন্তু ভারত সিরিজটা হয়তো জিতেও ফিরতে পারতো। মানে এই ঘটনাগুলো না ঘটলে আমি শিওর ভারত কিন্তু ওই যে দুইখানা টেস্ট ম্যাচ হেরেছে লিডসে আর লর্ডসে, এই দুইটার মধ্যে যে কোনো একটা টেস্ট ম্যাচ জিততেই পারতো, আর তাহলে তো সিরিজটাও আমাদের পকেটেই চলে আসতো। তো চলুন আজকের এই ভিডিওতে আমি ওই পার্টিকুলার ইনসিডেন্টগুলো মানে যে ঘটনাগুলো ভারতকে এই সিরিজটা আলটিমেটলি জিততে দেয়নি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি, আপনারা একটু মিলিয়ে দেখে নিতে পারেন। লিডসের প্রথম টেস্টের কথা ভাবুন, ভারতের স্কোরটা ছিল একসময় 3 উইকেটে 430, একেবারে টোটালি তখন ডমিনেট করছিল শুভমান গিল আর ঋষভ পান্থ, তাদের মধ্যে 200+ রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু ওই জায়গায় শুভমান গিল 147 রানে দাঁড়িয়ে শোয়েব বাশিরকে যে একটা বড় শট খেলতে গেলেন ওই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে, আর ওইখানেই বলতে গেলে একটা ব্রেনলেস শট খেলে তিনি আউট হয়ে যান মিস টাইমড হয়ে। আর ওইখানে যে মানে শুভমান গিলের উইকেটটা চলে গেল, এরপরই ভারতের ওই ব্যাটিং কোল্যাপসটা হয়ে গেল, যে কারণে লাস্ট 7টা উইকেট টিম ইন্ডিয়া খুঁয়ে ফেললো মাত্র 41 রানের ভেতরে, যে কারণে 430-3 থেকে ইন্ডিয়া অল আউট হয়ে গেল 471-এ। না হলে ডেফিনেটলি ওই পার্টিকুলার ইনিংসটা আমরা 550 বা 600-র উপর রান করতেই পারতাম, আর সেটা করতে পারলে কিন্তু আমরা লিডস টেস্টে অবশ্যম্ভাবী জয় পেতাম। এরপর আপনি খেয়াল করে দেখুন ওই মানে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সেকেন্ড ইনিংসে সেখানেও কিন্তু একটা ব্যাটিং কোল্যাপস হয়েছিল। রাহুল আর ঋষভ পান্থ যখন ব্যাটিং করছিলেন তাদের মধ্যে একটা 195 রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল। 3 উইকেটে 287 ছিল ভারতের স্কোরটা। সেখান থেকে মানে ওই ঋষভ পান্থ যখন ওই শোয়েব বাশিরকে একটা বড় শট খেলতে গেলেন ওই লং অনের উপর দিয়ে, ওখানে মিস টাইমড হয়ে তিনি ক্যাচ হয়ে গেলেন, আর তারপরেই ভারতের আবার কিন্তু একটা ব্যাটিং কোলাপস হয়ে গেল। এরপর ওই 287-তে 3 থেকে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেল মাত্র 364-তে। মানে হিসাব মতো ভারত তাদের লাস্ট 7টা উইকেট খুঁয়েছিল মাত্র 77 রানে, আর ঋষভ পান্তের ওই আউটটার পরই কিন্তু ওই ব্যাটিং কোলাপসটা হয়েছে বলে ডেফিনেটলি এই ঘটনাটাকেও আপনারা মানে ভারতের এই সিরিজ হারের অন্যতম একটা বড় রিজন হিসেবে তুলে ধরতে পারেন। আর এরপর আপনারা ইংল্যান্ডের ব্যাটিংয়ের প্রথম ইনিংসের কথা একবার ভেবে দেখুন, হ্যারি ব্রুককে কিন্তু দ্বিতীয় দিনের খেলার একেবারে শেষ বেলায় জাসপ্রীত বুমরা আউট করেই দিয়েছিলেন, কিন্তু হ্যারি ব্রুক ওই জায়গায় নো বলের জন্য বেঁচে গেছিলেন, তখন তিনি মানে কোনো রানের খাতাই খুলতে পারেননি। আর ওই যে লাইফটা পেয়ে গেলেন হ্যারি ব্রুক, আর সেটাকে কাজে লাগিয়ে তিনি তার পরের দিন 99 রানের একটা আক্রমণাত্মক একটা চমৎকার ইনিংস খেলে ফেললেন। আর শুধু নিজের ইনিংসটাই খেললেন না, পরের দিকের ব্যাটারদের নিয়ে তিনি মাল্টিপল নাম্বার অফ পার্টনারশিপস করে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরটাকে নিয়ে চলে গেলেন 465-তে। নাহলে হ্যারি ব্রুকের উইকেটটা যদি ওই সেকেন্ড দিনের একদম লাস্ট বেলাতেই যদি চলে আসতো, উইকেটটা তো পড়েই গেছিল, বুমরার ওভার স্লিপিংয়ের ওই নো বলের জন্য বেঁচে গেছিলেন হ্যারি ব্রুক। তো না হলে আমরা ইংল্যান্ডকে তো 465 কেন, আমরা 400 বা 350 ভেতরেই বেঁধে ফেলতে পারতাম, আর তাহলে তো ডেফিনেটলি লিডটা আরও বড় হতো, আর ভারতের ওই লিডস টেস্টটা জাস্ট মানে জয় পাওয়াটা সময়ের অপেক্ষা ছিল বলে আমি মনে করি। আর এছাড়া এরপরে যে ভারত আরেকটা টেস্ট হেরেছে লর্ডসে, এখানেও কিন্তু বেশ কয়েকটা ইনসিডেন্ট টিম ইন্ডিয়াকে প্রবলভাবে ভুগিয়েছে। খেয়াল করে দেখুন, ভারত যখন প্রথম ইনিংসে ব্যাটিং করছিল রাহুল আর ঋষভ পান্তের মধ্যে একটা ওই 140+ রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল। ওই থার্ড ডের প্রথম সেশনটা তো ভারত একেবারে অলমোস্ট উইকেটলেস অবস্থাতেই কাটিয়ে দিয়েছিল, লাঞ্চ হতে তখন জাস্ট আর কি ওই 2 বা 1 ওভার মতো বাকি। তো তখন ওই জায়গায় ঋষভ পান্ত রাহুল দুজনেই চমৎকার ছন্দে ব্যাটিং করছিলেন, কিন্তু রাহুল ওই একটা ভুল কল করলেন, মানে সেঞ্চুরি করার জন্য একটু বেশি তাড়াহুড়ো করতে গেলেন, আর ওইখানে ঋষভ পান্ত রান আউটটার শিকার হলেন। আর ওই উইকেটটা পড়ার পরই কিন্তু ভারতের ওই সাডেন ব্যাটিং কোলাপসটা হয়, ওই 248-3 থেকে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেল 387-তে। নাহলে যেখানে আমরা খুবই কমফোর্টেবল পজিশনে ছিলাম, মনেই হচ্ছিল যে মানে 450-500 রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা, সেখান থেকে আমরা ইংল্যান্ডের চাইতে প্রথম ইনিংসে একটা সিঙ্গেল রানেরও লিড নিতে পারলাম না। ওটা ডেফিনেটলি লর্ডস টেস্টে ভারতের হারের অনেক বড় একটা রিজন হিসেবে এখন উঠে আসতেই পারে। আর এছাড়া ম্যানচেস্টার টেস্টের একটা ঘটনাও কিন্তু আমাদের প্রবলভাবে ভোগালেও ভোগাতে পারতো, যখন ওই রবীন্দ্র জাডেজা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন মানে ওই টেস্টের একদম লাস্ট ডেতে, তখন কিন্তু প্রথম বলে তিনি জোফরা আর্চারের বলে আউটসাইডেজ হয়ে স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে ফেলেছিলেন, কিন্তু লাকিলি তিনি ওই জায়গায় সার্ভাইভ করে গেছিলেন, আর ওই লাইফটাকে তিনি কাজে লাগিয়ে পরবর্তীতে একটা সেঞ্চুরি করলেন, আর ওয়াশিংটন সুন্দরের সাথে ওই 200+ রানের ওই চোয়াল চাপা পার্টনারশিপটা করে ভারতকে ওই ম্যাচটা ড্র করতে সাহায্য করেছিলেন। তো জাডেজাও যদি ওই জায়গায় আউটটা হয়ে যেতেন তাহলে কিন্তু ডেফিনেটলি ভারত মানে ম্যাচটা ড্র নাও করতে পারতো। তো ওই একটা ইনসিডেন্ট আমাদের মানে ফেভারে এসেছিল বলতে হবে। আর এছাড়া ওভাল টেস্টেও কিন্তু এরকম দুইটা ঘটনা ভারতকে ভোগাতে পারতো। কোনটা বলুন তো? ওই শুভমান গিলের প্রথম ইনিংসের রান আউট, ওই শুভমান গিল আর সাই সুদর্শনের মধ্যে একটা 45 রানের বেশ ভালো জমজমাট পার্টনারশিপ গড়ে উঠেছিল, মনে হচ্ছিল জুটিটা আরও অনেকটা বড় হয়, ভারতকে প্রথম ইনিংসে বেশ একটা শক্তপোক্ত অবস্থানে তারা নিয়ে যাবে, কিন্তু শুভমান গিল ওই মানে সিঙ্গেলস নিতে গিয়ে বা একটু ওই স্ট্রাইক রোটেশন করতে গিয়ে একটু বেশি তাড়াহুড়ো করে ফেললেন, ওই বোলারের হাতে বল ঠেলে দিয়ে তিনি মানে অতিরিক্ত আর কি তারা দেখি যে সিঙ্গেলসটা নিতে গিয়ে হাফ ক্রিজের আর কি বাইরে বেরিয়ে এলেন, আর ওইখানেই আর কি যে তিনি রান আউটের শিকারটা হলেন।
ওইটাও কিন্তু ভারতকে ম্যাচে প্রবলভাবে ভোগাতে পারতো, ইভেন তো ভুগিয়েই তো ফেলেছিল, আমরা তো একবারে লাস্ট মোমেন্টে গিয়ে ম্যাচটা জিতেছিলাম। আর এরপর আরেকটা ঘটনা, ওই হ্যারি ব্রুকের ক্যাচ মিস, যখন ওই 19 রানে তিনি ব্যাটিং করছিলেন, মানে ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসের কথা বলছি, তখন তো হ্যারি ব্রুক ওই ডিপ স্কোয়ার লেগে মোহাম্মদ সিরাজকে একটা ক্যাচ দিয়েই ফেলেছিলেন। সিরাজ তো ক্যাচটা ধরেও ফেলেছিলেন, কিন্তু ওই স্পাটা স্লিপ করে তিনি ওই বাউন্ডারি লাইনের ওপারে যে চলে গেলেন, ওইটাও কিন্তু আমাদের প্রবলভাবে ভোগাতেই পারতো। তো ভারত যেহেতু ম্যাচটা জিতে গেছে ওভালে, মানে যতই নেল বাইটিং ম্যাচ হোক, যত কম রানের ডিফারেন্সে জিতুক না কেন, সেই কারণে এই ইনসিডেন্টগুলো হয়তো পরবর্তীতে এখন না উঠে আসতে পারে, কিন্তু ভারত যদি ম্যাচটা হেরে যেত তাহলে কিন্তু এই দুইটা ইনসিডেন্টও পরবর্তীতে প্রবলভাবে উঠে এলেও আসতে পারতো। আর এছাড়া ভারতের ফিল্ডাররা এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে মানে 5 টেস্ট মিলিয়ে মোট 23খানা ক্যাচ ড্রপ করেছে, যেটা কিনা মানে কোনো এক সিঙ্গেল টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জন্য সর্বোচ্চ ক্যাচ মিসের রেকর্ড। এইরকম রেকর্ড এর আগে কিন্তু কখনোই ঘটেনি ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে। তো মানে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে অজস্র ভুল হয়েছে। আর পার্টিকুলারলি এই ইনসিডেন্টগুলোর জন্য ওই লর্ডস টেস্ট আর লিডস টেস্টে, এই দুইটা টেস্টে আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েও বা বেশিরভাগ সময় আমরা ইংল্যান্ডের উপর ডমিনেট করেও ম্যাচগুলো যেহেতু জিততে পারিনি, মূলত সেই কারণেই আমরা মানে ওই ডমিনেশনটা মানে আলটিমেট রেজাল্ট কিন্তু সেভাবে পেলাম না। তারপরে যাই হোক 2-2 ব্যবধানে সিরিজটা ড্র করে আমরা যে ইংল্যান্ড থেকে দেশে ফিরতে পেরেছি, এটাই এখন আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি বা অনেক বড় একটা স্বস্তির জায়গা বলতেই পারেন। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? আপনারাও কি মনে করেন এই এতগুলো ঘটনা যদি না ঘটতো, বা সবকটা ঘটনা না ঘটলেও কয়েকটা ঘটনা যদি ডেফিনেটলি না ঘটতো, তাহলে ভারত এই সিরিজে ইংল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়ে এলেও আসতে পারতো? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।